ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ হোম। তোমরা এবার থেকে নলেজ হোমে তোমরা টেলিগ্রাম আমাদের চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের সমস্ত পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার্স আর তাছাড়া এই ভিডিওগুলোর সরাসরি লিঙ্ক ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা সুতরাং এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। তোমাদের জয়েন হলে অবশ্যই তোমাদের যে কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ধরনের পিডিএফ আমরা বারবার ওখানে আপলোড করি, তোমরা ওখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। আর আজকে আমি আলোচনা করব সংবিধানের গুরুত্বপূর্ণ একটা টপিক। ভারতীয় সংবিধানের অন্তর্গত যেসব বিভিন্ন পোস্ট আছে সেই সব পোস্টদের তাদের কার্যকাল, তাদের কত এজে তারা সেই পোস্টে তারা অ্যাপয়েন্টমেন্ট হন, ইত্যাদি ইত্যাদি সমস্ত ধরনের আজকে আলোচনা হবে আমাদের এই ক্লাসটিতে। সুতরাং এই ক্লাসটি তোমরা ভালোভাবে দেখো এবং আশা করি তোমাদের ভারতের সংবিধানের অনেক কিছুই তোমাদের যে ডাউট সেগুলো আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লাসটি ভালো করে দেখো। প্রথমেই আলোচনা করব যে আমাদের পার্লামেন্টের যে দুটো মেন ভাগ সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করছি। তোমরা জানো যে পার্লামেন্টের দুটো কক্ষ আছে, একটা কক্ষকে বলা হয় লোকসভা এবং একটিকে বলা হয় রাজ্যসভা। এবং এই দুটি কক্ষই মেন আমাদের ভারতের যে আইন প্রণয়ন হয় এই দুটি কক্ষ থেকেই সেই আইন প্রণয়ন তৈরি হয়, তারপর প্রেসিডেন্টের সিগনেচারে সেগুলো অ্যাক্টে পরিণত হয়। তো আজকে আমরা ডিটেলসে এগুলো সম্পর্কে জানবো যে এই পদগুলিতে যারা নিয়োগ হয় তাদের কি কি ক্রাইটেরিয়া, কার্যকাল কতদিন, কত এজে তারা এই পদে তারা এই কত এজ হলে তারা এই পদের জন্য তারা যোগ্য হন ইত্যাদি। তোমরা একে একে দেখো। প্রথমে দেখে নাও যে লোকসভাতে কোনো একজন ব্যক্তি লোকসভার মেম্বার হিসাবে নির্বাচিত হতে গেলে তার প্রথমে ক্রাইটেরিয়া কি না, প্রথমে তাকে 25 বছর বয়স হতে হবে। 25 বছর বয়স হলেই তিনি লোকসভার একজন মেম্বার হিসাবে তিনি যোগ্য হন। লোকসভার মেম্বার যে কোনো মেম্বার, অর্থাৎ তোমরা জানো যে পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী, ইনিও লোকসভার মেম্বার। এবং সর্বনিম্ন 25 বছর বয়স হলেই একজন ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রী হতে পারবেন। এবং তার কিছু ক্রাইটেরিয়াও আছে। তাকে লোকসভা নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং লোকসভা নির্বাচনে জয় হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা তিনি প্রধানমন্ত্রী হন এবং তার বয়স হতে হবে 25 বছর। এবং কার্যকাল কতদিন না, আমাদের লোকসভার প্রতিটি মেম্বারের কার্যকাল 5 বছর। এবং এই লোকসভাতে টোটাল মেম্বার সংখ্যা তোমরা জানো যে 552 জন সর্বাধিক লোকসভার টোটাল মেম্বার হতে পারবেন, যে 552 জন লোকসভার মেম্বার, অর্থাৎ লোকসভার মেম্বার এবং রাজ্যসভার মেম্বার তাদেরকে এমপি বলা হয়, মেম্বার অফ পার্লামেন্ট। এই এমপি হতে গেলে লোকসভার এমপি হতে গেলে সর্বনিম্ন 25 বছর বয়স হতে হবে এবং তারা সর্বাধিক 5 বছর কাল পর্যন্ত তারা কার্যকাল থাকেন। এবং টোটাল 552 জন মেম্বার নিয়ে লোকসভা গঠিত হয়, সর্বাধিক 552 জন মেম্বার সেখানে হতে পারবে। এবং এই 552 জন মেম্বারের মধ্যে 2 জন মেম্বার এমন থাকেন যাদেরকে প্রেসিডেন্ট সরাসরি নিয়োগ করতে পারেন এবং এই 2 জন ব্যক্তি হয় অ্যাংলো ইন্ডিয়ান। এটা তোমরা মনে রাখবে যে অ্যাংলো ইন্ডিয়ান 2 জন ব্যক্তিকে প্রেসিডেন্ট লোকসভার এমপি সিটে জন্য নিয়োগ করতে পারেন। নেক্সট তোমরা জেনে রাখো রাজ্যসভা। এই রাজ্যসভাতে সর্বনিম্ন এজ এটা 30 অর্থাৎ 30 বছর। লোকসভায় যেমন আছে 25 বছর, রাজ্যসভার মেম্বার হতে গেলে হতে হবে 30 বছর বয়স। এবং এই লোকসভার মেম্বার অর্থাৎ লোকসভা একটা হচ্ছে পার্মানেন্ট হাউস, পার্মানেন্ট বডি, এটাকে কখনো ভেঙে দেওয়া যায় না। লোকসভাকে যেমন ভেঙে দেওয়া যায় 5 বছরের পূর্বেই, রাজ্যসভাকে কখনো ভেঙে দেওয়া যায় না। এবং রাজ্যসভার মেম্বার ইন্ডিভিজুয়ালি মেম্বাররা 6 বছর এই পদে থাকেন। অর্থাৎ কোনো একজন ব্যক্তি রাজ্যসভার এমপি হিসাবে নির্বাচিত হয় তিনি 6 বছর এই পদে থাকবেন। এবং টোটাল রাজ্যসভার মেম্বার 250 জন এবং এদের মধ্য থেকে 12 জন এমন মেম্বার থাকেন যারা প্রেসিডেন্ট যাদেরকে নিয়োগ করেন আর্টস, সায়েন্স, কলা বিভাগ বিভিন্ন ক্ষেত্র থেকে 12 জন ব্যক্তিকে প্রেসিডেন্ট রাজ্যসভার পদে নিয়োগ করতে পারেন। এটা তোমরা জেনে রাখো। আর
তোমরা বললাম যে রাজ্যসভার মেম্বার হতে গেলে 30 বছর বয়স হতে হবে এবং 6 বছর তারা এই পদে আসীন থাকেন। এটা তোমরা জেনে রাখো। নেক্সট তোমাদের জেনে রাখতে হবে ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে এটা তোমাদের জেনে রাখো। অর্থাৎ সুপ্রিম কোর্টে প্রথমে বলে রাখি যে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি হন তাদের মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রথমে 5 বছর তাদের হাইকোর্টের বিচারপতি হিসাবে তাদেরকে কাজ করতে হবে, 5 বছর হাইকোর্টের বিচারপতি হতে হবে, বা 10 বছর হাইকোর্টের অ্যাডভোকেট অর্থাৎ হাইকোর্টে যারা উকিল থাকেন সেই 10 বছর হিসাবে সেখানে তাদেরকে কার্য সম্পাদন করে থাকতে হবে, বা হাইকোর্টের জাজ হিসাবে 5 বছর সেখানে কাজ করে থাকতে হবে। সেটা হচ্ছে তাদের প্রধান ক্রাইটেরিয়া। তারা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ হতে পারবেন, এটা তোমরা জেনে রাখো। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে তারা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কত দিন থাকতে পারবেন এটা তোমরা জেনে রাখো। যে কোনো ক্রাইটেরিয়া নেই নিম্ন এজের, অর্থাৎ যে কোনো এজেই তারা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে পারবেন, কিন্তু কত দিন পর্যন্ত পারবেন এটা জেনে রাখো যে 65 বছর বয়স হলেই তাদেরকে রিটায়ারমেন্ট নিতেই হবে, এটা তোমরা জেনে রাখো। যে 65 বছর বয়স পর্যন্ত, যতক্ষণ না 65 বছর বয়স হচ্ছে ওনাদের, ততক্ষণ পর্যন্ত ওই পদে তারা থাকবেন, এটা তোমরা জেনে রাখো। নেক্সট একটা জিনিস বলে দিই যে আমাদের সুপ্রিম কোর্টের এখন বর্তমান বিচারপতির সংখ্যা আছে 33 জন বিচারপতি প্লাস একজন প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। টোটাল বিচারপতির সংখ্যা 34 জন। এবং সুপ্রিম কোর্ট আমাদের ভারতের যে আর্টিকেল আছে সংবিধানের কত নম্বর আর্টিকেল আছে সেটাও তোমরা জেনে রাখো। যে ভারতের সংবিধানের 124 নম্বর আর্টিকেল থেকে 147 নম্বর আর্টিকেলের মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা হয়েছে। এটা ভারতীয় সংবিধানের যে 22টি পার্ট আছে সেই 22টি পার্টের পঞ্চম পার্ট অর্থাৎ 5 নম্বর পার্টের অন্তর্গত। নেক্সট তোমরা জেনে রাখো যে হাইকোর্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি রাজ্যেই একটা হাইকোর্ট থাকে এবং ভারতে বর্তমানে হাইকোর্টের সংখ্যা 25টি এবং ওল্ডেস্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া যদি বলা হয় তখন বলতে হবে যে ক্যালকাটা ওল্ডেস্ট হাইকোর্ট, সেটা তৈরি হয়েছিল 1862 সালে। এবং লেটেস্ট হাইকোর্ট কি না তেলেঙ্গানা। এই তেলেঙ্গানা হাইকোর্টটা সবচেয়ে পরে তৈরি হয়েছে, লাস্ট যে হাইকোর্টটা আমাদের ভারতে তৈরি হয়েছে অর্থাৎ 25তম হাইকোর্ট সেটা হচ্ছে তেলেঙ্গানা। 2019 সালে এটা তৈরি হয় তেলেঙ্গানা হাইকোর্ট। টোটাল আমাদের হাইকোর্ট সংখ্যা আছে 25টি, তোমাদেরকে আমি বললাম, এটা মনে রাখবে। এবং হাইকোর্টের বিচারপতি হতে গেলে কি যোগ্যতা থাকতে হবে? হাইকোর্টের বিচারপতি হতে গেলে তাদেরকে 10 বছরের অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে হাইকোর্টে, এটা তাদের মেন ক্রাইটেরিয়া। আর এজ হিসাবে তোমরা জেনে রাখো যে তাদের এজ 62 বছর পর্যন্ত তারা হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করতে পারবেন। যখনই তাদের এজ 62 প্লাস হয়ে যাবে তাদেরকে রিটায়ারমেন্ট নিতে হবে, এটা তোমরা জেনে রাখো। নেক্সট তোমাদের যেটা জানতে হবে প্রেসিডেন্ট তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। আর প্রেসিডেন্ট আমি পরবর্তী একটা প্রেসিডেন্ট নিয়ে একটা ক্লাস আমি আপলোড করব, তোমরা অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করবে। প্রেসিডেন্ট সম্পর্কে অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে খুঁটিনাটি সমস্ত ধরনের আমি ডিটেলসে আলোচনা করব, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই আলোচনাটা হবে পরবর্তী ক্লাসে, আমাদের ভারতের সংবিধানের পরবর্তী ক্লাস ভারতের রাষ্ট্রপতি। তো আজকে আমাদের ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে যে বিষয়গুলো তোমাদেরকে এখানে জেনে রাখা দরকার, যে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে আমাদের একজন ব্যক্তির এজ 35 বছর হতেই হবে। 35 বছর বয়স যদি হয় তিনি একজন ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্যতা অর্জন করবেন এবং ভারতের রাষ্ট্রপতি হিসাবে তিনি থাকতে পারবেন 5 বছর এবং তিনি পরবর্তীকালে পুনরায় আবার নির্বাচিত হতেও পারেন। আমাদের ভারতের সংবিধানে সেইরূপ কোনো রকম রেস্ট্রিকশান নেই যে একজন ব্যক্তি 2 বার 3 বার 4 বার প্রেসিডেন্ট হতে পারবেন না, এই ধরনের রেস্ট্রিকশান নেই। ভারতের যে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসাবে যদি থেকে থাকেন পরবর্তীকালেও আবার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে পারেন।
আমেরিকান যে সংবিধান সেখানে স্ট্রিক্টলিভাবে বলা হয়েছে কোনো একজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসাবে দুবারের বেশি, অর্থাৎ ওখানে রাষ্ট্রপতিরা 4 বছর কার্যকাল থাকেন, অর্থাৎ 4+4 8 বছর, অর্থাৎ দুবারের বেশি তারা রাষ্ট্রপতি পদে নিয়োগ থাকতে পারেন না ওখানে আমেরিকাতে। কিন্তু ভারতে এই ধরনের প্রভিশন নেই। ভারতে কোনো রকম বলা নেই যে ভারতে 2বার বা 3বারের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না, অর্থাৎ ভারতে অনির্দিষ্ট কালের জন্য রাষ্ট্রপতি থাকতে পারবেন। প্রতি টার্মে তারা 5 বছর করে রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন। এটা তোমরা জেনে রাখো। নেক্সট তোমাদের জানতে হবে যে রাজ্যপাল, গভর্নরও সেম 35 বছর বয়স, অর্থাৎ 35 বছর বয়স মিনিমাম তাদের হতেই হবে গভর্নর হিসাবে নিযুক্তি হওয়ার জন্য। এবং এখানেও সেম যে 5 বছর তারা এই পদে থাকবেন। এবং আরেকটা জিনিস মনে রাখো যে একজন ব্যক্তি গভর্নর হিসাবে রাষ্ট্রপতি চাইলে রাষ্ট্রপতি গভর্নরদের নিয়োগ করান, এবং রাষ্ট্রপতি চাইলে তাদের ট্রান্সফারও করাতে পারেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে, এবং এটা তোমাদের জেনে রাখতে হবে। আর আরেকটা জিনিস, দুটো ক্রাইটেরিয়ার আমি কথা বলছি যেগুলো আমাদের ভারতের সংবিধানে লিখিত নেই। তোমরা বলতে পারো রীতিনীতি হিসাবে দুটো আমাদের ভারতের সংবিধান জিনিসকে মেনে চলে। যে আমাদের বর্তমানে যে আমাদের ভারতের সংবিধানের অর্থাৎ যেরকম শাসন প্রণালী, সেই অনুযায়ী দুটি রীতিনীতি, দুটি প্রথা আমাদের আছে, সেগুলো সংবিধানে লিপিবদ্ধ করা নেই, অর্থাৎ সংবিধান স্বীকৃত নয়। সেটা হচ্ছে যে যিনি রাজ্যপাল হবেন তিনি তিনি যে রাজ্যের বাসিন্দা ওই রাজ্যে তিনি রাজ্যপাল হতে পারবেন না, এই একটা ক্রাইটেরিয়া। 2 নম্বর একটা ক্রাইটেরিয়া আছে যে কোনো রাজ্যের রাজ্যপাল প্রেসিডেন্ট যখন কোনো রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেন, তখন তাকে নিয়োগ করার পূর্বে সেই রাজ্যের যে চিফ মিনিস্টার আছে অর্থাৎ সিএম আছেন তার সঙ্গে তিনি আলাপ আলোচনা করেন, তারপরেই কোনো ব্যক্তিকে সেই রাজ্যের রাজ্যপাল হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ করান। এই দুটো জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট তোমাদেরকে আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে যে খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে এই পদে নির্বাচিত হতে গেলে তাদের মিনিমাম এজ হতে হবে 35 বছর, অর্থাৎ 35 বছর বয়স তাদেরকে পের করতে হবে। তারপর এই ভাইস প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হতে পারবেন তারা চাইলে, এবং 5 বছর তারা এই পদের জন্য আসীন থাকেন, অর্থাৎ 5 বছর ভাইস প্রেসিডেন্ট পদে তারা থাকতে পারবেন। এবং ভারতের আর্টিকেলে এটা বলা হয়েছে যে 63, অর্থাৎ ভারতের সংবিধানের 63 নম্বর আর্টিকেলে ভাইস প্রেসিডেন্ট নিয়োগের ব্যাপারে বলা হয়েছে এখানে। আর আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমরা জানো যে আমাদের লোকসভার যিনি সভাপতিত্ব করেন তাকে বলা হয় স্পিকার। লোকসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে স্পিকার বলা হয়, লোকসভার সভাপতিকে। একই রকমভাবে রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এটা তোমাদের মনে রাখতে হবে যে এই ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি। রাজ্যসভার সিটটি তার জন্য রিজার্ভ করা আছে ভাইস প্রেসিডেন্টের জন্য। যিনি ভারতের ভাইস প্রেসিডেন্ট হবেন পদাধিকার বলে তিনি সঙ্গে সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যানের পদটির জন্য তিনি নিযুক্ত হবেন। এটা তোমরা মনে রাখবে। নেক্সট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হতে গেলে কী ক্রাইটেরিয়া থাকতে হবে, কত বছর বয়সে তারা নিয়োগ হতে পারবে, এটা তোমরা মনে রাখো যে এই পদে থাকতে গেলে তারা 6 বছর এই পদে থাকতে পারবেন, অথবা 65 অর্থাৎ 65 বছর এজ। এই দুটির মধ্যে যেটি আগে ঘটবে তখনই তাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যারা থাকবেন, অর্থাৎ ইলেকশন কমিশনের টোটাল মেম্বার সংখ্যা একজন চিফ ইলেকশন কমিশনার সঙ্গে 2জন ইলেকশন কমিশন, টোটাল 3জন ইলেকশন কমিশন থাকে আমাদের ভারতে। এবং এই 3জন ইলেকশন কমিশনের পদাধিকার, তাদের বেতন, তাদের ক্ষমতা, কার্যাবলী সমস্ত কিছুই তাদের 3জনের আলাদা, ইন্ডিভিজুয়ালি কোনো কিছু এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া নেই। চিফ ইলেকশন কমিশন যে ফ্যাসিলিটি ভোগ করবেন, সঙ্গে যে আদার্স 2জন ইলেকশন কমিশনার থাকেন তারাও একই রকমের পদমর্যাদা এবং একই রকমের সুযোগ সুবিধাও তারা ভোগ করেন। এবং টোটাল 3জন ইলেকশন কমিশনার থাকেন এবং তাদের কোয়ালিফিকেশন কি, তাদের যোগ্যতা কি, এবং তারা কত বছর বয়সে তারা রিটায়ার হতে পারবেন না, তারা সর্বাধিক 6 বছর বা 65 বছর যেটি আগে হবেন সেই হিসাবে তারা রিটায়ার হবেন। নেক্সট হচ্ছে ফাইন্যান্স কমিশন। তোমরা জানো যে প্রতি 5 বছর অন্তর ফাইন্যান্স কমিশন গঠিত হয় এবং এটি প্রেসিডেন্ট ফাইন্যান্স কমিশন গঠন করেন। প্রেসিডেন্টের মত অনুযায়ী টোটাল ফাইন্যান্স কমিশনের টোটাল মেম্বার হচ্ছে একজন, টোটাল ফাইন্যান্স কমিশনার একজন চেয়ারম্যান থাকেন
আর 4জন মেম্বার থাকেন। টোটাল 5জন মেম্বার নিয়ে একটি ফাইন্যান্স কমিশন গঠিত হয় এবং ভারতের আর্টিকেল এটা আছে 280 নম্বর আর্টিকেল, অর্থাৎ 280 নম্বর ধারায় ফাইন্যান্স কমিশন সম্পর্কে ডিটেলস এখানে ভারতের সংবিধানে বলা হয়েছে। এবং এই ফাইন্যান্স কমিশনের এটা তো বললাম যে প্রেসিডেন্টের মত অনুযায়ী, প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী তারা থাকবেন, যে কতদিন তারা পদে থাকবেন এটা সম্পূর্ণ প্রেসিডেন্টের উপরও, প্রেসিডেন্ট এটা সম্পূর্ণ ঠিক করবেন। আর এটা তোমরা মনে রাখবে 280 নম্বর আর্টিকেলে আছে। টোটাল আমাদের ফাইন্যান্স কমিশনের টোটাল মেম্বার সংখ্যা টোটাল 1জন থাকবেন ফাইন্যান্স কমিশনার, এবং সঙ্গে 4জন আবার এক্সট্রা কমিশনার, টোটাল 5জন মেম্বার থাকেন ফাইন্যান্স কমিশনে। এই জিনিসগুলো তোমরা জেনে রাখবে। নেক্সট, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এই ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে ভেরিয়াস ভারতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পোস্ট, আইএস, আইপিএস, আইএফএস, বিভিন্ন যে পদ তাদের জন্য এই ইউপিএসসি তাদের পরীক্ষাগুলো কন্ডাক্ট করান। এবং এই ইউপিএসসির যে মেম্বার তারা ভারতের সংবিধানে সেরকমভাবে মানে নির্দিষ্টভাবে বলে দেয়নি যে ইউপিএসসির কতজন মেম্বার থাকবেন। তো সাধারণত 9 থেকে 11 জন মেম্বার থাকেন ইউপিএসসিতে, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস যে কমিশন, সেই কমিশনের মেম্বার সংখ্যা 9 থেকে 11 জন, এবং এটা প্রেসিডেন্ট ঠিক করেন সময়ে সময়ে। আর এই ভারতের সংবিধানের যে ধারা তাতে 315 নম্বর আর্টিকেল থেকে 323 নম্বর আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যে ইউপিএসসি সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস করা আছে। এখানে ডিটেলসে সমস্ত কিছু বলা আছে ইউপিএসসির গঠন সম্পর্কে। আর এই ইউপিএসসির যারা মেম্বার হবেন তাদেরকে বলা হয়েছে যে 6 বছর বা 65 বছর পদে তারা থাকবেন, অর্থাৎ 6 বছর বা 65 বছর যেটি আগে হবে তারা সেই সময় তারা রিটায়ারমেন্ট করতে পারবেন। কোনো ব্যক্তি যদি ধরে নাও 60 বছর বয়সে ইউপিএসসির অর্থাৎ ইউপিএসসি কমিশনার মেম্বার হিসাবে 60 বছর বয়সে যদি যিনি 60 বছর বয়সে ইউপিএসসি মেম্বার হিসাবে নির্বাচিত হন, অর্থাৎ তার পরবর্তীকালে তিনি 65 বছর বয়স পর্যন্ত তিনি এই পদে থাকবেন। সর্বাধিক 65 বছর বয়স বা 6 বছর, এটা মনে রাখবে। 6 বছর বা 65 বছর যেটি আগে হবে ইউপিএসসি মেম্বাররা সেই সময় রিটায়ার হবেন। নেক্সট আমরা দেখব স্টেট পাবলিক সার্ভিস কমিশন। স্টেট পাবলিক সার্ভিস কমিশন, প্রতিটা রাজ্যেই একটি করে পাবলিক সার্ভিস কমিশন থাকে, যেটা হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন। এবং এই পাবলিক সার্ভিস কমিশনের মেম্বাররা 6 বছর বা 62 বছর এই পদে থাকেন, অর্থাৎ যেটি আগে হবে হয় 6 বছর বা 62 বছর যেটি আগে হবে তারা সেই সময় তারা রিটায়ারমেন্ট, তারা সেই সময় তারা রিটায়ার্ড হবেন। আর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমরা মনে রাখবে যে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যারা সদস্য হবেন তাদেরকে সব সময় নিয়োগ করবেন গভর্নর, অর্থাৎ যে রাজ্যপাল আছেন তিনি স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করবেন, কিন্তু তাদের রিমুভ করার ক্ষমতা গভর্নরের হাতে নেই। তাদেরকে রিমুভ করার ক্ষমতা সব সময় আছে প্রেসিডেন্টের হাতে। প্রেসিডেন্ট তাদেরকে রিমুভ করতে পারবেন, গভর্নর তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। ইউপিএসসির ক্ষেত্রে যেটা হয় যে প্রেসিডেন্টই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করান এবং প্রেসিডেন্টই তাদেরকে রিমুভ করান, এটা ব্যাপারটা যেমন আছে। কিন্তু এখানে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে গভর্নর নিয়োগ করান, প্রেসিডেন্ট রিমুভ করতে পারবেন। আর আরেকটা জিনিস তোমরা জেনে রাখো যে এই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কিভাবে বা কতজন নিয়োগ হতে পারেন তার একটা ব্যাপার তোমাদের আমি বলে দিই, যে যতজন মেম্বার থাকবেন তার অর্ধেক, অর্থাৎ হাফ মেম্বার, তাদের ক্রাইটেরিয়া যে 10 বছর, তাদেরকে কমপক্ষে 10 বছর কোনো রাজ্য সরকারের আন্ডারে বা সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করে থাকতে হবে কমপক্ষে 10 বছর। এবং অর্ধেক মেম্বার, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের অর্ধেক মেম্বারকে 10 বছর রাজ্য সরকারের অধীনে বা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে কাজ করতে হবে। নেক্সট, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। ভারতের বিভিন্ন রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হিসাব রক্ষক হিসাবে ইনি পরিচিত। ইনি ভারতের আয় ব্যয়ের হিসাব, সমস্ত কিছু হিসাবে এই কম্পট্রোলার সিএজি ক্যাগ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইনি করে থাকেন। এবং এই ক্যাগের যে রিক্রুটমেন্টটা সেটা তোমাদের জেনে রাখা দরকার, যে তিনি 6 বছর বা 65 বছর, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে যেরকম ক্রাইটেরিয়া সেটাই এখানে, অর্থাৎ ইলেকশন কমিশন এর যে ক্রাইটেরিয়া, ইলেকশন কমিশনের ক্রাইটেরিয়া অনুযায়ী ক্যাগেরও ক্রাইটেরিয়া, তিনি 6 বছর বা 65 বছর ওই পদে বহাল থাকবেন। অর্থাৎ যেটি পূর্বে ঘটবে তার 65 বছর বয়স হোক বা 6 বছর তাদের ওই পদে থাক, যেটি পূর্বে হবে সেই সঙ্গে সঙ্গে তিনি রিটায়ারমেন্ট তাদেরকে নিতে হবে। এটা তোমাদের জেনে রাখো।
আর একটা মেন যে ক্যাগ, মেনলি ভারতের 148 অর্থাৎ 148 নম্বর আর্টিকেলে ক্যাগ সম্পর্কে ডিটেলসে আমাদের আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানে। নেক্সট যেটা বলবো, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে ভারত সরকারের একজন ল মেম্বার। ইনি ল মেম্বার হিসাবে ভারত সরকারের অধীনে একজন কর্মরত থাকেন এবং ইনাকে নিয়োগ করেন প্রেসিডেন্ট, এবং এর কার্যকাল কোনো ফিক্সড বলা নেই, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট যে কোনো সময় তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করাতে পারেন, আবার যে কোনো সময় তাদেরকে রিমুভালও করাতে পারেন। এটা তোমরা মনে রাখবে, এটা সম্পূর্ণ প্রেসিডেন্টের হাতে আছে। প্রেসিডেন্ট সরকারের বর্তমান সরকারের মত অনুযায়ী এটাই কাজটি করেন, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করান বা তাদেরকে রিমুভ করান। এবং এই অ্যাটর্নি জেনারেল ভারতের 76 নম্বর আর্টিকেলের অন্তর্গত, অর্থাৎ ভারতের সংবিধানের 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে সমস্ত কিছু বলা হয়েছে, এবং এর প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী রিক্রুটমেন্ট হয় এবং রিমুভও হয়। এই ব্যাপারটা তোমরা জেনে রাখবে। নেক্সট তোমাদের জানতে হবে যে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, অ্যাটর্নি জেনারেল যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে, সেই রকম অ্যাডভোকেট জেনারেল থেকে স্টেট গভর্নমেন্টের অধীনে। এটা তোমরা জেনে রাখো। সেই একই রকমভাবে অ্যাটর্নি জেনারেল যেমন প্রেসিডেন্ট নিয়োগ করান এবং প্রেসিডেন্টেই আবার রিমুভ করাতে পারেন, সেরকম অ্যাডভোকেট জেনারেলকে গভর্নর নিয়োগ করান এবং গভর্নর আবার এদেরকে রিমুভও করাতে পারেন। এবং এই আর্টিকেলে বলা হয়েছে যে 165 আর্টিকেল, ভারতের সংবিধান 165 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে গভর্নর চাইলে অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করতে পারেন এবং গভর্নরে আবার তাদেরকে রিমুভও করাতে পারেন। এখানে তাদের ক্রাইটেরিয়াও কিছু দেওয়া আছে যে তাদের কোয়ালিফিকেশন কি না তাদের যে সেই ব্যক্তি যিনি অ্যাডভোকেট জেনারেল হবেন কোনো স্টেটের, তাকে হাইকোর্টের একজন জাজ হিসাবে তার যে কোয়ালিফিকেশান দরকার তার সেই কোয়ালিফিকেশানটা থাকতে হবে। অর্থাৎ হাইকোর্টের জাজ হিসাবে যে কোয়ালিফিকেশান দরকার সেই কোয়ালিফিকেশানটা একজন অ্যাডভোকেট জেনারেলের থাকতে হবে। এটা তোমরা জেনে রাখো। নেক্সট, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটা তোমরা জেনে রাখতে হবে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটাকে সম্পর্কে তোমাদের প্রথমে বলে রাখি, যেটা আমাদের ভারতের সংবিধানের প্রথমেই যখন ভারতের সংবিধান 1950 সালে 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়, সেই সময় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আমাদের ভারতের সংবিধান অন্তর্গত থাকেনি। পরবর্তীকালে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এটি 1993 সালে এই কমিশনটি গঠন করা হয়। এবং এটা তোমরা একটু এটা অবশ্যই ধ্যান দিয়ে দেখবে, কারণ এটা কনফিউজ করতে পারে। কারণ অন্যান্য যেরকম বললাম, কোনোটা 62, কোনোটা 65 বছর এজ পর্যন্ত তারা সেই পদে বহাল থাকেন, এক্ষেত্রে কিন্তু একটু আলাদা। এনারা 5 বছর বা 70 বছর এই পদে, অর্থাৎ যেটি আগে ঘটবে তখন তারা রিটায়ারমেন্ট হবেন। আর এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের টোটাল মেম্বার সংখ্যা আছে, একজন টোটাল চেয়ারম্যান থাকেন আর সঙ্গে 4 জন মেম্বার থাকেন, টোটাল 5 জন মেম্বার নিয়ে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গঠিত হয়। আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখবে, যে চেয়ারম্যান হন, অর্থাৎ চেয়ারম্যান একজন অবশ্যই রিটায়ার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে তিনি পূর্বে কাজ করেছেন, সেরূপ ব্যক্তি একজন এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ হবেন। এটা তোমরা মনে রাখবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য দিয়ে দিই, যে এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কে এদের নিয়োগ করান, এদেরকে অবশ্যই নিয়োগ করান প্রেসিডেন্ট নিয়োগ করান। কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ করার পূর্বে একটা কমিটি থাকে, 6 জন একটা মেম্বারের কমিটি, সেই কমিটির মত অনুযায়ী প্রেসিডেন্ট তাদেরকে নিয়োগ করান। অর্থাৎ হিউম্যান রাইটস কমিশনের যে টোটাল মেম্বার আছে 1 + 4 জন, তাদেরকে নিয়োগ করান প্রেসিডেন্ট। এই 6 জনের নেতৃত্বে যে কমিটি থাকে, সেই কমিটির মত অনুযায়ী প্রেসিডেন্ট নিয়োগ করান। এবং এই 6 জন কমিটিতে কে কে থাকতে পারেন, একজন অবশ্যই থাকবে পিএম, অর্থাৎ প্রাইম মিনিস্টার আমাদের ভারতে, তিনি থাকবেন এই কমিটিতে। লোকসভার স্পিকার তিনি থাকবেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, অর্থাৎ রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান, ইনি বিরোধী পক্ষ থেকে থাকেন, অর্থাৎ সরকারের পক্ষ থেকে নয়, সরকারের যে বিরোধী অপোজিশন থাকেন রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান তিনি থাকেন। একজন থাকেন যে লোকসভার একজন যে অপোজিশন যে লিডার তিনি থাকেন। রাজ্যসভারও সেম, যিনি অপোজিশন থাকেন, অপোজিশন পার্টির যে লিডার তিনি থাকেন। আর ভারতের যে হোম মিনিস্টার তিনি থাকবেন। টোটাল এই 6 জন মেম্বার থাকবেন। কে আরেকবার বলে দিই, প্রধানমন্ত্রী থাকবেন, লোকসভার স্পিকার থাকবেন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান থাকবেন,
লিডার অফ দ্য অপোজিশন অফ দ্য লোকসভা, অর্থাৎ লোকসভার যে অপোজিশন পার্টির লিডার থাকবেন তিনি, রাজ্যসভার অপোজিশন পার্টির যে লিডার তিনি থাকবেন, এই 5 জন, এবং সঙ্গে থাকবেন হোম মিনিস্টার। এই টোটাল 6 জন মিলে একটি কমিটি গঠিত হবে এবং সেই কমিটির মত অনুযায়ী প্রেসিডেন্ট এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মেম্বারদেরকে নিয়োগ করাবেন। এটা দেখে নাও তোমরা যে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, এই পদটিও সেম, প্রথমে আমাদের ভারতের এটি অন্তর্গত থাকেনি। 2005 সালে এই সেন্ট্রাল ইনফরমেশন কমিশন এই পদটি তৈরি করা হয় এবং টোটাল মেম্বার সংখ্যা তোমাদের এটাও জেনে রাখতে হবে, টোটাল মেম্বার সংখ্যা কতজন থাকবেন। একজন চেয়ারম্যান থাকবেন, অর্থাৎ একজন চেয়ারম্যান প্লাস সর্বাধিক 10 জন মেম্বার, অর্থাৎ 10 জনের বেশি কখনো থাকতে পারবে না, এটা আমাদের সংবিধানে বলা আছে। একজন চেয়ারম্যান প্লাস সঙ্গে 10 জনের, সর্বাধিক 10 জন, অর্থাৎ 10 জনের কম, 10 জনের বেশি কোনো মতে থাকতে পারবেন না। টোটাল মেম্বার সংখ্যা এইটা তোমরা জেনে রাখো। সঙ্গে একটি ক্রাইটেরিয়া আছে যে সেন্ট্রাল ইনফরমেশন যে কমিশন, অর্থাৎ কমিশনার হিসাবে নিযুক্ত হতে গেলে তাদের ক্রাইটেরিয়া যে 5 বছর তাদের এইখানে টেনিয়ার থাকবে, অর্থাৎ 5 বছর তারা এই পদে নিয়োগ থাকতে পারবেন, অথবা 65 বছর বয়স পর্যন্ত তারা এই পদে বহাল থাকতে পারবেন। যেটি পূর্বে হবে, অর্থাৎ 5 বছর বা 65 বছর যেটি পূর্বে, তার সেই সময়ে তারা রিটায়ারমেন্ট হয়ে যাবেন, এটা তোমরা মনে রাখো। আর এই সম্পর্কে নেক্সট তোমাদের আর একটা বলে দিই, এটা জেনে রাখো যে এবার তোমরা জেনে রাখো বিধানসভা, এটা আর একটা হচ্ছে বিধান পরিষদ। এই দুটো জিনিস তোমরা মাথায় রেখো যে তোমরা জানো যে সমস্ত রাজ্যে বিধান পরিষদ নেই। ভারতের একমাত্র 6টা স্টেট আছে এরকম, যে স্টেটগুলোতে ভারতের বিধান পরিষদটি আছে। সেই বিধান পরিষদগুলো কি কোন কোন স্টেট যেগুলোতে বিধান পরিষদ আছে তোমাদের বলে রাখি। তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে অবশ্যই। আমি তোমাদের যে ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি একে একে, তোমরা এখানে সমস্ত কিছু পিডিএফ তো পাবে না, তো তোমাদেরকে অবশ্যই নোট ডাউন করে রাখতে হবে, কারণ নোট ডাউন করে রাখলে তোমাদের সুবিধা, পরবর্তীকালে রিভিশনও দিতে পারবে। এবং এটা এই বিভিন্ন ধরনের এজ ক্রাইটেরিয়াগুলো খুবই মনে রাখাটা জটিল হবে, কারণ বারবার রিভিশন দিলে অবশ্যই তোমরা মনে রাখতে পারবে। তো আমি যেটা বলছিলাম যে বিধান পরিষদ, ভারতে এখন বর্তমানে যে যতগুলো রাজ্য আছে তার মধ্যে একমাত্র 6টি স্টেট আছে যেগুলোতে বিধান পরিষদটি আছে। সেই 6টি স্টেট হচ্ছে, মনে রেখো, একটা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইউপি, বিহার, একটা কর্ণাটক আর একটা মহারাষ্ট্র। এই 6টি টোটাল স্টেট আছে, এগুলো তোমরা মনে রাখো। একটা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, এই 6টা স্টেট আছে। এই 6টি স্টেটে এখনও বিধান পরিষদটি আছে। বাকি সমস্ত রাজ্যে একটাই কক্ষ আছে, বিধানসভা। বাকি বিধানসভা আছে বাকি রাজ্যগুলিতে, একমাত্র 6টি স্টেট আছে যেগুলোতে বিধান পরিষদ আছে। তোমরা এটা ভালো করে মনে রাখবে। এবং বিধান পরিষদ আর্টিকেল 163, এই আর্টিকেল অনুযায়ী বিধান পরিষদ গঠনও করা যায়, আবার 163 নম্বর আর্টিকেল অনুযায়ী কোনো রাজ্যের বিধানসভাকে বাদও দেওয়া যায়। তোমরা এই জিনিসটা মনে রাখবে। আর এই লোকসভা এবং বিধানসভার যে মেম্বার, তাদের ক্রাইটেরিয়া কিছু আছে। বিধানসভার মেম্বার হতে গেলে তাদেরকে বয়স হতে হবে মিনিমাম 25 ইয়ার্স এজ, অর্থাৎ 25 বছর বয়স হয়ে গেলে তারা 25 বছর বয়সে তারা বিধানসভার মেম্বার হতে পারবেন। এবং বিধান পরিষদের মেম্বার হতে গেলে তাদের বয়স হতে হবে 30 বছর। অর্থাৎ ভারতের যে পার্লামেন্ট, একটা হচ্ছে লোকসভা আর একটা রাজ্যসভা, সেম এরকম। রাজ্যসভার মেম্বার হতে গেলে যেমন 30 বছর তাদেরকে এজ ক্রাইটেরিয়া, এবং লোকসভার মেম্বার হতে গেলে 25 বছর এজ ক্রাইটেরিয়া, এগুলো হতে হবে। সে অনুরূপভাবে একই, বিধানসভার ক্ষেত্রে 25 বছর এবং বিধান পরিষদের ক্ষেত্রে 30 বছর। এবং অন্যান্য মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীগণ এনারাও ওই বিধানসভা থেকেই নির্বাচিত হন। বিধানসভার যারা সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা তিনি হন মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য মন্ত্রী পরিষদও গঠিত হয়, এবং তাদেরও ক্রাইটেরিয়া 25 ইয়ার্স এজ, অর্থাৎ 25 বছর বয়স হতে গেলে কোনো রাজ্যের কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ইত্যাদি পদে আসীন হতে পারবেন। এটা তোমরা জেনে রাখো। আর তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমরা এইভাবেই ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ক্লাস দিয়ে যাব। তোমরা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। তোমাদের কম্পিটিটিভ এক্সামের জেনারেল স্টাডিজের সম্পূর্ণভাবে তোমাদের জেনারেল স্টাডিজের ক্লাস করানো হবে। তোমরা একে একে ক্লাসগুলো করো।
তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।